হাই, গুড আফটারনুন। তোমাদের থার্ড সেমিস্টার অনার্সের ক্লাস কন্টিনিউ করব। তোমাদের সিলেবাসে একটা টপিক আছে যে মন্দিরগুলোতে মন্দিরগুলোকে জমিদান এবং তারপরে ক্ষমতার হস্তান্তর, টেম্পলস যে ডোনেশন হয়েছিল, টেম্পলগুলোতে যে জমি মানে ল্যান্ড ডোনেশন হয়েছিল তার তার প্রভাবে ক্ষমতা কিভাবে ট্রান্সফার হয়েছিল আদি মধ্যযুগ অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর। তোমাদের সিলেবাসটাই তো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে মুসলিম আসার আগে পর্যন্ত। সেখানে এই যে মন্দিরকে যে জমিদান সেটা টার্ম ছিল, একে উত্তর ভারতে এক নামে বলা হতো, দক্ষিণ ভারতে এক নামে বলা হতো। তো উত্তর ভারতে একে বলা হচ্ছে অগ্রহার ব্যবস্থা, আর দক্ষিণ ভারতে মন্দিরগুলোকে যে জমিদান করার ব্যবস্থা তার নাম হচ্ছে ব্রহ্মদেয়। আজকে যেটা টপিকটা হবে উত্তর ভারতে, বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতবর্ষে যে জমিদান করা হচ্ছিল সেটা মূলত মন্দির, মূলত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, জৈন বৌদ্ধ ইত্যাদি যে প্রতিষ্ঠান, সে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এবং হিন্দু মন্দিরগুলোতে সেই টোটাল যে এই যে ব্যবস্থাটা, এটার নাম হচ্ছে অগ্রহার ব্যবস্থা। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে এবং অগ্রহার ব্যবস্থার মূল বৈशिষ্ট্যগুলি বর্ণনা করো। तो आज जो हम पढ़ेंगे वो अग्रहार सिस्टम्स के बारे में पढ़ेंगे। तो इसका क्वेश्चन जो व्हाट इज अग्रहार सिस्टम्स एंड व्हाट वाज द मेन फीचर्स ऑफ द अग्रहार सिस्टम्स, ये है मेन क्वेश्चन। ये तुम्हारे सिलेबस का बहुत इंपॉर्टेंट टॉपिक है, आज हम डिस्कस करने वाले। तो प्रथम যেটা পড়বো সেটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে। আমি খুব সহজ সরল ভাবে তোমাদের আমি বলছি যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এবং গুপ্ত সাম্রাজ্যের শেষের দিক থেকে আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা মন্দির, বৌদ্ধদের সঙ্ঘ, জৈনদের যে মন্দির বা সঙ্ঘের কথা বলা হচ্ছে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে জমিদান করার যে প্রথা, যে সিস্টেম, ওটাকে বলা হচ্ছে অগ্রহার ব্যবস্থা। तो जो नॉर्थ इंडिया में गुप्ता पीरियड के बाद जो जमीन दान किया जाता था, मंदिर, जैन और बुद्धिस्ट जो रिलीजियस इंस्टीट्यूशंस को, ये जो प्रोसेस जमींदान करने की जो प्रोसेस थी, इसको बोला जाता था अग्रहार सिस्टम। এখন তোমাদের তো একটা টপিক আছে দেখলাম যে সামন্ততন্ত্র। তো বেশিরভাগ ঐতিহাসিকেরা বলছেন, যেমন ধরো ঐতিহাসিক রামশরণ শর্মা, ঐতিহাসিক DN ঝা, এনারা বলছেন যে ওই যে জমিদান করার প্রথাটা ছিল সেইটাই পরবর্তীকালে সামন্ততান্ত্রিক রূপ ধারণ করে। এখন গুপ্ত যুগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগতভাবেও যারা মহাসামন্ত ছিলেন তারা জমি নিয়েছেন এবং সামন্ততান্ত্রিক স্ট্রাকচারটা সেভাবেতে গড়ে উঠেছে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই অগ্রহার ব্যবস্থার সংজ্ঞাটা তাহলে আমরা জানতে পারলাম, हम लोग डेफिनेशन जान चुके हैं जैसे जमींदान को बोला जाता था। এরপরে কারা দান করতেন, কাকে দান করতেন? রাজা মন্দিরগুলোকে দান করতেন, জৈন প্রতিষ্ঠান, বৌদ্ধ প্রতিষ্ঠানকে দান করতেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যেত যে সাধারণ ধরো কেউ বড় লোক, কেউ সম্পন্ন মানুষ, তারাও তাদের নিজেদের জমি ব্রাহ্মণকে দান করতে পারেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করতে পারেন, এটা করতেন। এটাও কিন্তু অগ্রহার সিস্টেমের মধ্যেই পড়তো। তাহলে আমরা জানতে পেরে গেলাম ডোনেশনটা কারা দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে যখন এই অগ্রহার ব্যবস্থা ধরো ডোনেশন দেওয়া হচ্ছে, কোনো ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি শর্ত থাকতো, किस शर्त पर ये जमीन उनको दिया जाता था। তো ওটা আমরা ছোট করে যখন জেনে নিই, রাজা যখন কাউকে জমি দান করছেন, এটা ধরে নি কাউকে, কোনো ব্যক্তি অথবা ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তি বলতে সাধারণত ব্রাহ্মণ, আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যে আগে বললাম মন্দির, জৈন বৌদ্ধ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,
এখন যখন দান করছেন, এক বা একটার বেশি গ্রাম দান করছেন যখন, তখন সেই গ্রামের সমস্ত দায়ী দায়িত্ব যিনি গ্রহীতা হচ্ছেন তার ওপরে বর্তাচ্ছে, তাকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু পুরো ক্লিয়ার করে মনে রাখবে। যখনই এই দেব অগ্রহার ব্যবস্থা যখন হচ্ছে, রাজা নিজে যখন কাউকে, ব্রাহ্মণকে বা মন্দির কমিটিকে যখন জমিদান করছে, তখন ওই গ্রামের ওই যে জমি, গ্রামের একটা গ্রাম হতে পারে, একাধিক গ্রামও হতে পারে, তাহলে ওই গ্রামের যা কিছু রয়েছে সব ওই গ্রহীতা বলতে যিনি গ্রহণ করছেন, जो ले रहे हैं उनके ऊपर पूरी तरह से छोड़ा जा रहा है, मतलब सब कुछ उनको दिया जा रहा है। এবং সেটা কি হতে পারে দেখো, ট্যাক্স কালেকশন থেকে শুরু করে গ্রামের বিবাদ পর্যন্ত, अर्थात झगड़ा भी जो भी अगर होता है तो पूरा दारोमदार का सिस्टम उनको दिया जाता है। जो ग्रोहिता मतलब जो ले रहे हैं उनके ऊपर ये जाता था। তো এটা কি হলো, মানে আমরা দেখতে পাবো যে রাজার কিন্তু কোন রকমের রাইট কিন্তু তার উপর আর রইবে না। এই জমিটা একবার দান করে দিলে আর কিন্তু রাইট থাকবে না। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে পরবর্তী গুপ্ত যুগে, অর্থাৎ আর্লি মেডিভেল ফেজ যেটাকে বলছি আমরা, ওই সময়টাতে যে হারে জমিদান হচ্ছিল, আমরা জানি যে ভারতবর্ষের যে জমির কাঠামোগুলো যৌথ মালিকানার মধ্যে বেশি ছিল, গ্রাম কমিটির হাতে থাকতো এরকম টাইপের যৌথ মালিকানা। সেখানে এই প্রথমবার আমরা দেখতে পাবো কোনো একজন ব্যক্তি, যাকে আমরা সামন্ত প্রভু বলছি, অর্থাৎ ব্যক্তি মালিকানার ওপরে জমির কর্তৃত্ব যাচ্ছে। ইন্ডিভিজুয়াল जो मालिक है उस तरह के रास्ते पे चल दिए ये पूरा लैंड डोनेशन सिस्टम्स, मतलब कोई एक आदमी उसका मालिक हो रहा है। पहले जो था वो कम्युनिटी था, लैंड का मालिक थे, और उसके बाद जो जमीन के मालिक हुआ करते थे ऐसे ही थे। जैसे हम लोगों ने बताया कि चोलस पीरियड में सामंत प्रभु रहते थे ऊपर, लेकिन जो गांव की जो कमिटी हुआ करता था उसका मालिक वो थे। तो अब क्या हुआ, মানে যেটা নর্থ ইন্ডিয়াতে যে দেখা গেল যে ব্যক্তিগত মালিকানার উত্থান ঘটতে লাগলো। এখন আদি মধ্যযুগে যে সিস্টেমটা ছিল, যে আমরা দেখেছি যে শাস্ত্রে কিন্তু এরকমটা বলা ছিল না, যার জন্য যে একজনই মালিক হবেন। তার জন্য সেই সময়কার বিখ্যাত বলা হয় যে যিনি নৈয়ায়িক, এক কথা বলা হয়, নৈয়ায়িক মানে যিনি শাস্ত্র বিধান যিনি রচনা করছেন সমাজে, নাম পাওয়া যাচ্ছে দুজনে, একজনের নাম বিজ্ঞানেশ্বর এবং পরবর্তীকালে নাম পাওয়া যাচ্ছে হরদত্ত। এনারা বিধান দিচ্ছেন যে যে জমির মালিক হবে, মানে যার হাতে জমি যাবে, সেই যতক্ষণ থাকবে তার হাতে জমি, সে হচ্ছে ওই জমির মালিক। তো এই ট্র্যাডিশনটা ছিল। এবং ওই যখন জমিদান করা হচ্ছিল তখন পুরনো যুগটাতে, মানে আমি বলছি গুপ্ত যুগের এই আগের স্টেজটার কথা বলছি, মানে গুপ্ত যুগ তখন শেষ হয়নি, তখন এই সিস্টেমটা কিন্তু বজায় ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে ধীরে ধীরে রাজা, এবং ওই সময়টাতে একটা জিনিস ভালো করে মনে রাখবে, কৃষক কিন্তু নিজে ট্যাক্স দিতেন গভর্নমেন্টকে, এবং যতই তার মাথার উপর সামন্ত প্রভু থাকুক কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতেন, অর্থাৎ স্বাধীনভাবে কৃষক কিন্তু চাষ করতেন। এখন কি হলো, এক রাজা জমি দিয়ে দিলেন, 2 নাম্বার হচ্ছে যে চাষিগুলোকেও দিয়ে দিলেন। যে নির্দিষ্ট এলাকা, গ্রামের এলাকা তো চাষি আছে, वहां पर भी तो फार्मर्स है गांव का, उसको भी पूरी तरह से उस ब्राह्मण्स को दिया जा रहा है। मतलब हम जो देख रहे हैं, इसका जो पावर है, যেটা টপিকটা দিয়ে তোমাদের সিলেবাস আছে, इसका जो মানে পাওয়ার শিফট হচ্ছে, দেখো রাজা পাওয়ার, সামন্ত প্রভু মাথার উপরে ছিলেন কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো থাকছে মালিক আলাদা থাকছেন, এখানে কৃষকরা নিজে ট্যাক্স দিচ্ছেন, সেখানে এই সমস্ত সিস্টেমটা শেষ হচ্ছে এবং যাচ্ছে কোথায়, এবং একটা লোকের হাতে যাচ্ছে যার ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ, চাষবাস থেকে শুরু করে গ্রামীণ সমাজের পুরো সিস্টেমটা তার হাতে যাচ্ছে। এবং গুপ্ত যুগের পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের প্রাচীন গ্রামীণ যে সিস্টেম, সেই সিস্টেম সমাজের যে অধিকার, জমির ওপর অধিকার, এই ব্যাপারটা নষ্ট হচ্ছে अग्रहार व्यवस्थार माध्यमे, अर्थात पावर शिफ्ट होच्छे। पावर जो है, जमीन के जो मालिक हैं वो राजा थे पहले,
और उसके बाद अपना फार्मर्स जो था वो अपने आप खेती बाड़ी करते थे, उसके लिए वो टैक्स भी दे देता था गवर्नमेंट को। लेकिन जब अग्रहार अगर आप दे रहे हैं किस लैंड के साथ, उस वो जो माने खेती बाड़ी करने वाला फार्मर है उसका भी जो पावर वो भी जा रहा है, और राजा का तो पावर ऐसे ही जा रहा है क्योंकि राजा डोनेशन दे रहा है। डोनेशन देने का मतलब है उस जमीन के ऊपर से राजा का पूरी तरह से जो अथॉरिटी है वो खत्म होता है, क्योंकि वो लैंड, वो टैक्स फ्री लैंड पूरी तरह से टैक्स फ्री कर दिया जाता है, एवं मतलब जो हम बोल सकते कि परमानेंटली उनको दिया जा रहा है, মানে চিরস্থায়ী ভিত্তিতে ট্যাক্স ফ্রি ল্যান্ড মন্দির অথবা ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু মেন বৈশিষ্ট্য, অর্থাৎ এই শর্তেই কিন্তু জমি ব্রহ্মদেয় বা ব্রহ্মদেয় ব্যবস্থা যেটা সেটা শুরু হচ্ছে উত্তর ভারতবর্ষে। মানে এরকম পদ্ধতিটা ছিল। একটা উদাহরণ আমি তোমাদের সামনে ধরবো, সেটা হচ্ছে যে বাকাটক রাজা, গুপ্তদের সমসাময়িক একটা আমাদের মধ্যপ্রদেশের ওই বর্ডার এলাকায় একটা রাজবংশ ছিল বাকাটক রাজা, যার রাজা ছিলেন বিখ্যাত রাজা ছিলেন দ্বিতীয় প্রবর সেন। এই দ্বিতীয় প্রবর সেনের একটা এই যে জমিদান করার একটা লিপি পাওয়া গিয়েছে, এবং ওই লিপিটাতে বলা হয়েছে যে 1000 ব্রাহ্মণকে যৌথভাবে একটি গ্রাম দান করা হয়েছিল। ব্রাহ্মণরা রাজস্ব আদায়ের হাত থেকেই, আচ্ছা ধরো এই যে জমিটা ব্রাহ্মণদেরকে দান করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি অথরিটি ওই শিলালিপিটাতে লেখা আছে, দেখো ওখানে লেখা আছে যে ব্রাহ্মণরা কোনো ট্যাক্স দেবেন না, ব্রাহ্মণরা কোনো ট্যাক্স দেবেন না, অর্থাৎ ট্যাক্স থেকে ব্রাহ্মণদের মুক্তি দেওয়া হচ্ছে, কারণ তাকেই তো দান করা হচ্ছে। একটা হয়ে গেল। 2 নাম্বার, ওখানে পশুপালক গোষ্ঠী ছাড়া, অর্থাৎ পশুপালক গোষ্ঠী তাদের ওপরে যাকে দান করা হচ্ছে, আমি যে ব্রাহ্মণকে দান করা হচ্ছে, তার প্রবর সেন ব্রাহ্মণদেরকে দান করেছেন, ওই যে পশুপালক যারা ওই মেষ টেস পালন করে, ওরা ছাড়া মানে ওদের উপরে ব্রাহ্মণের কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে না। কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে কার ওপরে? ভূস্বামীর অধিকার তারা কেবলমাত্র লাভ করবেন কৃষক, মানে যারা যত গ্রামের মানুষ রয়েছেন কৃষক, বেশিরভাগই কৃষক ছিলেন, তাদের ওপরে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। এবং গ্রামবাসীদেরকে ওই তাম্রশাসনে এটা উল্লেখ করা হয়েছে যে তারা নিজে কোনো অস্ত্র রাখতে পারবেন না, মানে যে দানটা করা হচ্ছে, যে জমি গ্রামের এলাকাটা দান, তারা নিজেরা বাড়িতে কোনো অস্ত্র রাখতে পারবেন না, যেহেতু তাদের অথরিটি চেঞ্জ হচ্ছে। এবং সরি, 1 মিনিট, তাহলে যে দানটা করা হচ্ছে সেই দানেতে বলা হচ্ছে যে গ্রামবাসীদেরকে কোনো অস্ত্র রাখা যাবে না, এবং ওই গ্রামের ভেতর দিয়ে রাজার কোনো সেনাবাহিনী যাবে না। অর্থাৎ এমন জমিদানের যে রাইটটা যখন ব্রহ্মদেয় হচ্ছে একটা ল্যান্ড, তখন এই অধিকারটা কিন্তু, এই প্রতিশ্রুতিটা প্রবর সেন কিন্তু দিয়েছিলেন, ওই ताम्रशासन लिखा है। उसमें ये लिखा है जो खेती करने वाला है उसके पास कुछ भी अस्त्र शस्त्र नहीं रहेगा, और उस गांव के ऊपर से कोई भी सेना का जो फोर्स वो नहीं जाएगा, ऐसे कंफर्म करके दिया जा रहा है। क्योंकि नुकसान होता है ना, जिस तरफ सेना चलता है वहां पर खेती बाड़ी करने वालों को सब खाना पीना सब देना पड़ता है, ऐसा नियम था एंशिएंट पीरियड पर। তো এই প্রতিশ্রুতিটা দেওয়া হচ্ছে, এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজার মেন উদ্দেশ্য ছিল কৃষিটাকে যা হোক করে হোক বাড়ানো, ল্যান্ডটাকে বাড়ানো। এই উদ্দেশ্য নিয়ে প্রবর সেন কিন্তু ওই এলাকাতে জমি দান চালু, মানে এই প্রসেসটা কিন্তু চালু ছিল। মোটামুটি ভাবে বাংলাদেশের যে দামোদরপুর, ফরিদপুরে আমাদের তাম্রশাসন পাওয়া গেছে পাল যুগে, বিশেষ করে সেন যুগে, পাল যুগে, 2 যুগেই, সেখানেও কিন্তু এরকম রেফারেন্স আছে যে ব্রাহ্মণের নাম, বংশ পরিচয় ইত্যাদি ধরে ওই জমিদান করা হচ্ছে, এবং ওখানেও পার্মানেন্টলি সারা জীবনের জন্য সেই জমি ব্রাহ্মণদের তারা দান করে দিচ্ছেন।
এবং প্রায় সব ক্ষেত্রে গোটা উত্তর ভারতবর্ষে এই প্রসেসটা দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র আমরা কি দেখছি, শুধুমাত্র যে রাজাই নয়, এই অগ্রহার ব্যবস্থাটা সম্পন্ন যারা মানুষ তারাও কিন্তু ব্রাহ্মণদের বা মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু দান করছেন। এটা কিন্তু পরিষ্কার, প্রবর্তনের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে রাজা জমি দান করবেন তার নিজের জমি এমন নয়, জমি কখনো কখনো অগ্রহার ব্যবস্থাতে কখনো কখনো একজন যে দান করবে, যার টাকা পয়সা আছে, সে কিন্তু সরকারি জমি কিনে ব্রাহ্মণকে অত মন্দির ওই যে ধর্মীয় প্রতিষ্ঠান তাকে কিন্তু দান করতে পারতেন। তার উদাহরণও কিন্তু পাওয়া যায়। যেমন বলা হচ্ছে যে কিভাবে এই প্রসেসটা হতো, দেখো, রাজা একটা ডিপার্টমেন্ট ছিল যে ল্যান্ডের ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে বিষয় আধিষ্ঠান। সেখান থেকে একদিন একটা লিস্ট জারি করা হতো যে এই এই এলাকায় জমি বিক্রি আছে, এবং তারা যারা কিনবেন তারা দরখাস্ত জমা দিতেন এবং সেই দরখাস্তকে খতিয়ে দেখা হতো। খতিয়ে দেখে সেই জায়গাটা কিনে নেওয়া হলো। কিনে নেওয়ার পর তাকে ঘিরে রেখে দেওয়া হতো পিলার, কখনো এখনকার দিনে যেমন হয় আজকাল जैसे जगह को खरीद करके यहाँ पर पिलर लगा दिया जाता है, তো ওটা করা হতো। অথবা এক ধরনের দাগ কাটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ছাইয়ের, ছাই বলতে কালার, আমাদের যে ছাই पांच দেখেছো নিশ্চয়ই, जो लकड़ी का जो टुकड़ा जलाने के बाद जो रहता है, वैसे एक तुषांगार करके बोला जाता था। वो एक लाइन खींचा जाता था कि ये जमीन हमने सरकार से खरीदी है। আর এই যে জমিটাকে সরকারের কাছ থেকে কিনে নিয়ে সেই মানুষটি যাকে দান করছেন, মন্দিরকে অথবা ব্রাহ্মণকে, চিরদিনের জন্য জমিটাকে দান করে দিচ্ছেন। এইভাবেও কিন্তু অগ্রহার ব্যবস্থাটা হয়েছে। এবং চিরদিনের জন্য এই দান করার পদ্ধতিটার একটা নাম ছিল, সেটা হচ্ছে অক্ষয় নিবি প্রথা। তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়তে পারে, অক্ষয় নিবি প্রথা কাকে বলে? যখন কোনো জমি চিরস্থায়ী ভিত্তিতে কাউকে দান করে দেওয়া হতো তখনকার দিনে, সেই প্রসেসটার নাম ছিল অক্ষয় নিবি প্রক্রিয়া। আচ্ছা, এরপরের যে মেন বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে ক্ষমতাটা ট্রান্সফার হলো। দেখ, ক্ষমতাটা ট্রান্সফার হচ্ছে কিভাবে, কিরকম করে না, রামচরণ শর্মা ঐতিহাসিক রামচরণ শর্মা মন্তব্য করছেন যে একজন রাজা বা একজন বড় লোক যে জমিটা দান করলেন, সেই জমি গ্রহীতা যখন গ্রহণ করছেন সেখানে স্পষ্ট লেখা থাকছে। আমি কিন্তু এরকম তাম্রপট্ট দেখেছি, নিজে দেখেছি, নাসিকে একবার গিয়েছিলাম, সেখানে আমি তাম্রপট্ট আমি হাত দিয়ে দেখেছি, সেখানে স্পষ্ট লেখা আছে যে যিনি গ্রহীতা, অর্থাৎ একটা ব্রাহ্মণকে ওখানে দান করা হয়েছিল। রাষ্ট্রকূট রাজাদের ওটা তাম্রপট্ট ছিল, এবং ওখানে ব্রাহ্মণের নাম লেখা আছে, বাবার নাম লেখা আছে, দাদুর নাম লেখা আছে, এবং তার বংশ পরিচয়টা লেখা রয়েছে টোটালটা। আর যেহেতু তিনি সার্ভিস দিচ্ছেন, তাই ওই ব্রাহ্মণকে জমিটা দান করা হচ্ছে সরকারিভাবে। এবং দান করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ওই এলাকার মানুষের সুখ দুঃখের সমস্ত কিছু, শুধু টাকা পয়সা না, সুখ দুঃখের সমস্ত কিছু দায়িত্ব তার, যে ব্রাহ্মণকে দেওয়া হলো, এটা লেখা আছে। তো রামচরণ শর্মা মন্তব্য করছেন যে যিনি ভূমি গ্রহীতা তাকে অন্তত গ্রামের ওই অধীনস্থ কৃষকদের প্রায় 10 রকমের অপরাধের জন্য যে শাস্তি, তার অধিকারটা পর্যন্ত রাজা দিচ্ছেন কাকে? দান গ্রহীতাকে। অর্থাৎ মানে এক প্রকারে যেটা বলবো যে মানে এই যে অপরাধীকে শাস্তি দেওয়া, এটা তো প্রশাসনের কাজ, রাজার কাজ। কিন্তু অদ্ভুতভাবে দেখো এই অগ্রহার ব্যবস্থাতে যেই জমি, ধরো আমি বলছি এই এলাকা গ্রাম, যে এলাকায় তোমরা থাকছো সেই গ্রামের অথরিটি রাজা কাউকে দিয়ে দিচ্ছেন, কোন একজন ব্রাহ্মণ বা মন্দিরকে দিয়ে দিচ্ছেন। মন্দিরে তো অথরিটি আছে, কমিটি আছে, তারা ওই ক্ষমতাটা ভোগ করবেন। অথবা যদি ব্রাহ্মণকে দেন ইন্ডিভিজুয়াল, তাহলে ব্রাহ্মণকে কি অধিকার দেওয়া হচ্ছে? সেখানে রাজা কিন্তু তার ইন্টারনাল কোনো রকমের বিষয়ে রাজা হস্তক্ষেপ করবেন না, कुछ भी राजा इंटरफेयर नहीं करेंगे। बोला जा रहा है कि ऐसे जो भी उस जमाने में तो कृषक जो फार्मर्स जो होता था वो सबसे ज्यादा होता था। बोला जा रहा है कि 10 टाइप का जो भी पनिशमेंट वो राजा देते थे अभी अगर दान कर दिए,
क्योंकि अग्रहार सिस्टम में जमीन दान कर रहे हैं, उसके बाद दान के साथ साथ उस गांव में जितना भी खेती बाड़ी करने वाला आदमी है उसका जो 10 टाइप का पनिशमेंट है, अगर कुछ अपराध करते हैं वो लोग, इसका जो शास्ति, इसका जो पनिशमेंट वो देंगे वो ब्राह्मण, मतलब जो दान ग्रहण कर रहे हैं, দান গ্রহীতা যিনি দান গ্রহণ করছেন তিনি এই শাস্তিগুলো প্রদান করবেন। ঐতিহাসিক রামশরণ শর্মা আদি মধ্যযুগে সামন্ততান্ত্রিক যে গঠন সেটা বর্ণনা করতে গিয়ে কথা কিন্তু বলেছেন। এবং শুধু তাই নয়, ওই পরিবারগুলোতে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় তার সমস্যার সমাধান রাজকীয় কোনো অফিসার, राजा की कोई ऑफिसर समस्या का समाधान करेंगे नहीं, क्योंकि वो अग्रहार लैंड है, अग्रहार लैंड के अंडर में वो गांव है, इसीलिए उस गांव का जो परिवार है, उसका जो परिवार का भी अगर कुछ विवाद होता है तो उसका भी निपटाने के लिए পাওয়ার ও ব্রাহ্মণসকে পাস যা রা, তো এটা কিন্তু হয়েছে। এবং যার জন্য কি হয়েছে, রাজার যে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় যে ক্ষমতাটা দেখো যে ব্রাহ্মণ ছিল তার হাতে চলে যাচ্ছে। এটা পাওয়ার শিফট হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর। আদি মধ্য বিশেষ করে পুরো নর্থ ইন্ডিয়াতে এই সিস্টেমটা কিন্তু ঘটেছিল, যাকে জমি দেওয়া হয়েছে তার হাতে কিন্তু পাওয়ার চলে যাচ্ছে। রাজার হাতে দেখো প্রশাসনিক পাওয়ার নেই, বিচার विभागের पावर नहीं, जो भी एडमिनिस्ट्रेशन का पावर था वो शिफ्ट हो रहा है किसी एक आदमी जो ब्राह्मण उसके हाथ में चले जा रहा है। তো এই একটা ব্যাপারটা ভারতবর্ষের এর উত্তর ভারতবর্ষের মানে আমাদের নর্থ ইন্ডিয়াতে যে সামন্ততান্ত্রিক যে স্ট্রাকচার গড়ে উঠেছিল সেই স্ট্রাকচারে কিন্তু এই কথাটা বলা আছে। মধ্যপ্রদেশে পূর্বমধ্য চান্দেল্য রাজবংশের একটা লিপি পাওয়া গিয়েছে, সেই লিপিতে কিন্তু ওই আমি যে কিছুক্ষণ আগে কথাটা বলছিলাম যে তাতে করে নাম, বংশ পরিচয় ব্রাহ্মণের এবং তার ডিটেলস, কৃষিক্ষেত্র কোনটা দেওয়া হচ্ছে, সেখানে কটা পুকুর আছে, ফলের বাগান কটা আছে, তার ডিটেলসটা লিখে সেই সমস্ত কিছু সংগ্রহের কালেকশনের যে অধিকার যিনি যাকে জমিটা দেওয়া হচ্ছে সে কিন্তু পাচ্ছে এবং একথা লেখা রয়েছে। যার জন্য এমনটা রামশরণ শর্মা আশঙ্কা করেছিলেন যে আগে গুপ্ত যুগের আগে আমি বলছি যে সেই সময় চাষিদের একটা অথরিটি ছিল, চাষিরা নিজের ইচ্ছা মতো জমিতে চাষ করতেন, কারণ তারা 1/3 ভাগ কখনো কখনো 1/6 ভাগ তারা ট্যাক্স দিয়েছেন গভর্নমেন্টকে। কিন্তু যখন অগ্রহার ব্যবস্থার আন্ডারে এই জমিগুলো চলে আসছে তখন আর রামশরণ শর্মা নাকি আশঙ্কা প্রকাশ করছেন যে চাষিদের সেই অথরিটিটা আর রইল না, চাষিরা নিজের পছন্দ মতো শস্য উৎপাদন করার ক্ষমতা রইল না, কারণ যেটা প্রভু বলে দেবেন সেটাই করতে হচ্ছিল। অর্থাৎ রামশরণ শর্মার বক্তব্য হচ্ছে এই জায়গায়। তবে চাষের মানে যেটা উনি আশঙ্কা করছেন যে আদৌ ছিল নাকি অথরিটি কৃষকদের, সেটা কিন্তু সন্দেহ আছে। ওকে, যখন কোনো জমি গ্রহীতাকে জমি দান করা হচ্ছে তিনি আর কি কি পাচ্ছেন, প্রশাসনিক এবং বিচার বিভাগীয় ছাড়া আর কি কি অধিকার পাচ্ছেন এটা একবার আমরা দেখে নিই। आदि मध्य युगे भूमि ग्रहिता अर्थात जो लैंड को ले रहे जिसको डोनेशन दिया जा रहा है, এই যে এলাকার ল্যান্ড, এই এলাকাতে যদি কোনো মূল্যবান ধাতুর খনি আবিষ্কার হয় বা পাওয়া যায় তাহলে সেই খনির মালিক হবেন যাকে দেওয়া হচ্ছে সে। এটা কিন্তু অগ্রহার ব্যবস্থাতে কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ আমরা अगर हम लोग अभी का अगर जांच करेंगे, मान लो कोई घर कर रहा है, घर का खुदाई करते करते पेट्रोल निकल गया, संग ही संग पुलिस के पास खबर चला जाता है या वो अपने आप उस आदमी को खबर देना पड़ता है। उसके बाद क्या करेंगे, पूरी गवर्नमेंट उस प्रॉपर्टी को पूरी कैसे घेर लेंगे और जितना भी पैसा होगा गवर्नमेंट के ओर से उसका जो कॉम्पेंसेशन जिसको हम बोलते हैं तो उनको दिया जाता है, অর্থাৎ ক্ষতিপূরণ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ক্ষতিপূরণ হচ্ছে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে পেট্রোল বেরিয়ে গেলে সেটা পুলিশ এসে ঘিরে নেয় এবং তাকে সরকার ক্ষতিপূরণ দিয়ে জায়গাটাকে নিয়ে নেয়। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মাটির নিচে যদি খনিজ সম্পদ বেরায় তার অথরিটিটা কিন্তু সরকারের। এখন ওই আদি মধ্যযুগে অগ্রহার ব্যবস্থায় যে জমি দান করা হয়েছে সেই জমির তলায় যদি কোনো মূল্যবান খনি আবিষ্কার হয়ে যায়, মূলত সেই জায়গায় তাহলে কি হবে, মালিক হবেন যিনি দান পাচ্ছেন সে। অর্থাৎ একদিক দিয়ে যদি ধরো কোনো লোহার খনি আবিষ্কার হয়ে গেছে, তাহলে লোহার খনি তখনকার দিন অস্ত্র বানানোর জন্য লোহা খুব ইম্পর্টেন্ট ধাতু,
অস্ত্র বানানো, রথ বানানো, রথের চাকা বানানো, যুদ্ধের সমস্ত সরঞ্জামটাই তো ঢাল তরোয়াল সবটাই লোহা। তো সেক্ষেত্রে অথরিটি পাচ্ছেন সেই সামন্ত প্রভু বা ব্রাহ্মণ, যিনি লোকাল ওই এলাকাতে জমি দান করার পর তিনি শক্তিশালী হচ্ছেন এবং টাকা পয়সার দিক দিয়ে সামর্থ্যশালী হয়ে নিচের থেকে ওপরের দিকে উঠে আসছেন। এখানে দেখা গেছে যে মৌর্য যুগেতে আমরা দেখেছি রাষ্ট্রের যতই জমি প্রাইভেট লোকেদেরকে দেয়া থাকুক, তারা চাষবাস করুক, এমনটা হলেও কিন্তু যদি খনিজ পাওয়া যেত, সেখানে বলা হয়েছিল সরকারের যে তোমরা খনি থেকে মাল উৎপাদন করে একটা পার্সেন্টেজ লাভ রেখে তোমরা আমাদেরকে কিছু পার্সেন্টেজ দিও, সরকারকে বলা ছিল। কিন্তু এখানে আমরা দেখছি অগ্রহার ব্যবস্থায় যে অগ্রহার ব্যবস্থাতে যদি তোমার এলাকার জমিতে খনিজ সম্পদ বেরায়, তাহলে সেই খনিজ সম্পদের মালিক যিনি দান পাচ্ছেন তার। এবং সামন্ত প্রভুদের মধ্যে দেখা গিয়েছে যার এলাকাতে খনি লোহার আবিষ্কার মানে লোহা পাওয়া গিয়েছে, সেখানে কি হয়েছে, নিজ নিজ এলাকায় মানে লোহার অস্ত্রশস্ত্র বিক্রি করা থেকে শুরু করে নানান দিক দিয়ে তিনি পাওয়ারফুল হচ্ছেন। এবং এই অথরিটিটা কিন্তু ওই ওই মানুষগুলো কিন্তু পাচ্ছেন। অর্থাৎ একদিক দিয়ে আমরা আগের প্যারাটা যেটা পড়লাম, বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগের অধিকার তো পেয়েছিলই, এখন অর্থনৈতিক অধিকারটাও, অর্থাৎ ট্যাক্স কালেকশন শুধু না, এই যে অস্ত্রশস্ত্র নির্মাণ এবং খনিজ সম্পদের, শুধু কি লোহা, সোনার খনি হতে পারে, অভ্রর খনি হতে পারে, বা অন্যান্য টিনের খনি হতে পারে, বা বক্সাইট, ম্যাঙ্গানিজ, কঠিন মূল্যবান ধাতুর খনি হতে পারে। তো তার অথরিটিটা কিন্তু এই সম্প্রদায়ের মানুষগুলোর কাছেতেই কিন্তু যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে নিয়ম কানুন মানছে না, তখন তাদের শাস্তির ঘোষণা করার কথা বলা হচ্ছে। ধরো ওই যে ধরো আমি বলছি একটা সামন্তবাবুর কাছে এলাকায় ধরো খনি বেরিয়ে গেছে, তো বা ব্রাহ্মণগুলোই তো পরবর্তীকালে সামন্তবাবু রূপে আত্মপ্রকাশ করেছে, অনেক সময় করেছে গুপ্ত যুগেতে, তারা বড় লোক ছিলেন। তো দেখা গেল কোনো চাষি খবর দেয়নি লোকাল লেভেলে, তাকে কিন্তু শাস্তির ব্যবস্থা কথা বলা হয়েছে। ধরো কোনো একটা লোক বাড়িতে কিছু বেরিয়েছে, সেটা গভর্নমেন্টকে জানানোর কথা, তো সেটা গভর্নমেন্টকে খবর জানায়নি, তো সেক্ষেত্রে তার শাস্তি হবে সরকারি নিয়ম অনুযায়ী, যে শাস্তি, সেটা শাস্তির বিধানের কথা বলা হয়েছে। তো এটা মানে খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বিভিন্ন জায়গাতে এই যে সিস্টেমটা, সামন্ততান্ত্রিক স্ট্রাকচারটা, এই সামন্ততান্ত্রিক স্ট্রাকচারটা মানে আমি বলছি আদি মধ্যযুগের সামন্ততান্ত্রিক স্ট্রাকচারটার বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা গেছে। এরপর আমরা উপসংহারে আসবো। বেশ কিছু ফিচার্স আমরা দেখলাম, সংজ্ঞা দেখলাম, কিভাবে দান করা হচ্ছে দেখলাম, দানের সঙ্গে সঙ্গে কিভাবে জমিগুলোকে আরো কিভাবে দান করা যেতে পারে রাজা ছাড়াও। তারপরে দেখলাম যে কি কি অথরিটি পাওয়া যাচ্ছে, অর্থনৈতিক, প্রশাসনিক এবং বিচার বিভাগীয় অধিকার পাচ্ছেন। এখন আমরা উপসংহারটা দেখি। উপসংহারটা হচ্ছে যে ভারতবর্ষে এই অগ্রহার ব্যবস্থা সূচনার ফলে ভারতবর্ষের টোটাল যে ল্যান্ডের আকৃতি, সেটা কিন্তু একটা একটা রূপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অগ্রহার ব্যবস্থার মধ্য দিয়ে। অর্থাৎ তার যে বহুলাংশে যে রূপ, সেই রূপ পরিমাণ সহ ধরো, কারণ হিসেব হচ্ছে তো কত পরিমাণ ল্যান্ড দেওয়া হচ্ছে, उसका तो पूरी तरह से हिसाब करके तो लैंड डोनेशन दिया जा रहा है। तो এই অগ্রহার ব্যবস্থার ফলে हम लोगों को पता चल रहा है টোটাল জমিন কি হাকিকত, একটা ব্যবস্থা। ২ নম্বর হচ্ছে যে যেহেতু অগ্রহার ব্যবস্থায় প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি, প্রশাসনিক, বিচার বিভাগীয় সমস্ত বিষয়ে অধিকার কিন্তু শিফট হচ্ছে। এটা কিন্তু উপসংহারে আমরা দেখতে পাবো যে আদি মধ্যযুগে যে ছোট ছোট রাজ্যগুলো উত্তর ভারতবর্ষে এবং দক্ষিণ ভারতে বিকাশ ঘটেছিল, তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ তাদের তো গোটা দেশে সেন্ট্রাল পাওয়ার নেই, তাদের তো নিজ এলাকায় স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার, অর্থাৎ রাজ্যের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এর ফলে, সেটা হচ্ছে যে সমাজের সমস্ত মানুষগুলো থেকে একটা সম্প্রদায়ের উপরে আগমন হচ্ছে, যারা সামন্ত প্রভু রূপে আসছেন। সেটা ব্রাহ্মণ হতে পারেন অথবা অন্য কোনো মানে মানুষ হতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানের অথরিটিগুলো হতে পারে। এবং এক্ষেত্রে ব্রাহ্মণদের কথাই বেশি বলা হচ্ছে, যেহেতু অগ্রহার সিস্টেমটার জন্য। অগ্রহার সিস্টেমে অনেক জমি কিন্তু ব্রাহ্মণরা পাচ্ছেন। আমি বলছি আদি মধ্যযুগ, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ভূস্বামীরা তা চাষবাস করছেন না। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু উপসংহারে উঠে আসছে, সেটা হচ্ছে আদি মধ্যযুগে যে জমিগুলো যখন কোনো ব্রাহ্মণ বা
কোনো মন্দির প্রতিষ্ঠানকে তারা তো নিজেরা চাষবাস করছেন না। আমাদের ভারতবর্ষে গ্রামগুলোতে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে বৈশ্য সম্প্রদায়েরা চাষবাসের সঙ্গে যুক্ত থাকতেন। এখন যেহেতু জমিগুলো পুরোপুরি দানের দিকে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে এই বৈশ্য সম্প্রদায়ের ক্যারেক্টার পাল্টাচ্ছে এবং তারা ল্যান্ডলেস লেবারে পরিণত হচ্ছেন। তাই সেটাকে বলা হচ্ছে যে দাস দাস শ্রেণী, যারা কেবলমাত্র পরিশ্রমে, কায়িক পরিশ্রম এবং সামান্য টাকা পয়সার বিনিময়ে বা নিজেদের যে স্যালারি ঠিক বলবো না, নিজেদের ভরণ পোষণের জন্য যেটুকু দরকার সেইটুকু তারা পাচ্ছেন, চাষবাস করে দিচ্ছেন। অর্থাৎ বৈশ্য সাম্প্রদায়িকটা ট্রান্সফার হচ্ছে দাসেতে। তা আদি মধ্যযুগে এই অগ্রহার ব্যবস্থার প্রবর্তনের ফলে ভারতবর্ষে, উত্তর ভারতে বিশেষ করে এই দাস ব্যবস্থাটার কিন্তু মানে একটা বিরাট उत्थान किंतु लक्ष्य करा जाच्छे। जो दास सिस्टम्स है, हालांकि वो पुराने जमाने में थे, लेकिन वो जो वैश्य कम्युनिटी वो दास में ट्रांसफर हो रहा है। उनका जो अथॉरिटी पहले, अभी उनका तो अथॉरिटी नहीं रहा, क्योंकि पहले तो वो खेती बाड़ी करते थे, लेकिन अब तो उनके पास जमीन का मालिक वो नहीं है, वो सामंत प्रभु, वो ब्राह्मण्स या टेम्पल अथॉरिटी मालिक बन गया है। इसके चलते भारतवर्ष के अर्ली मेडिवल फेज में एक कम्युनिटी का उत्थान हो रहा है, वो है दास। তো এটা তোমাদের একটা কোয়েশ্চেন করতে হবে যে অগ্রহার ব্যবস্থা কাকে বলে এবং অগ্রহার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তো আজকের মতো এখানে আশা করি, জানি না তোমরা কতটা বুঝতে পারলে। তো আমি তোমাদের একটা পিডিএফ কপি দিচ্ছি, আর বই তোমরা যে কোনো বইতে এই টপিকটা পেয়ে যাবে। অগ্রহার ব্যবস্থা দিলীপ গাঙ্গুলির বইটাতে রয়েছে ভালো করে। ইংরেজি যে বই তোমরা পড়ছো এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, ওটাতে পেয়ে যাবে। উপিন্দর সিং এর বইতেও পেয়ে যাবে। অগ্রহার ব্যবস্থাটা দেখবে, অথবা ইন্টারনেটে অগ্রহার ব্যবস্থা লাগাবে, ঠিক গুগলে পেয়ে যাবে। তবে আমি গুগলে যেতে বারণ করব। বইটা এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, রণবীর চক্রবর্তী এবং উপেন্দ্র ঠাকুর, যারা ইংলিশ পড়ছো, এবং আমি বাংলাটা পাঠাচ্ছি, বাংলাটা তো তোমার কাজে লাগবে, আর দিলীপ গাঙ্গুলি বইতেও কাজে লাগবে। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিকের সঙ্গে। থ্যাংক ইউ, বাই।